বিকশিত ভারতের অমৃত কাল সেবা সুশাসন গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে কুমারঘাটের বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্তই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। যারা আজকে আমাদের যাতে সারা দিয়ে উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই দুপুরবেলা আমাদের সাংবাদিক সম্মেলনে আপনারা আমাদের বক্তব্যগুলোকে আপনাদের পেপার এবং চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আপনারা নিচ্ছেন, তার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের এই সাংবাদিক সম্মেলনে যিনি মুখ্য বক্তা হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, রাজ্যের জনপ্রিয় মন্ত্রী কৃষি এবং কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ শ্রী অমলেন্দু দাস মহাশয়, আমাদের ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলার জেলা সভাপতি বিমল কর মহাশয়। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই জানেন। ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বছর পূর্তি হয়েছে। সেই 11 বছর পূর্তি উপলক্ষে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে সমস্ত প্রকল্প বা কর্মকাণ্ড এবং সেই কর্মের মধ্য দিয়ে এই দেশের কোটি কোটি মানুষ সুবিধা পেয়েছেন এবং আর্থিকভাবে অনেক যেটা উন্নয়ন হয়েছে, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছি। তো আপনারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবেন। আমি শুধু এইটুকু আপনাদের সামনে বলতে চাই, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী তথা ভারত সরকারের এই 11 বছরের সফলতা যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে এইভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আমরা যদি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন যদি এক জায়গায় বসে বলি, তাও মনে হয় অনেক দিন অনেক মাসের বিষয় হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা সেই বিষয়ে অবগত আছেন, আপনারা সেটা অনুমান করতে পারছেন। তো যাই হোক, আমরা এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, ওনার কুশল নেতৃত্বে যেইভাবে দেশের গরিব অংশের মানুষ বলতে অন্তিম ব্যক্তি অন্ত্যোদয়ের মাধ্যমে আজকে তাদের জীবনমান অনেক উন্নত হয়েছে। আমাদের দেশের যারা অন্নদাতা কৃষক রয়েছেন, কৃষকের জীবনমান উন্নয়ন হয়েছে, কৃষক সম্মান পেয়েছে। এই দেশের মায়েরা মেয়েরা তাদের জীবনমান আজকে অনেক উপরে গিয়েছে। লাখপতি দিদি, নিশ্চয়ই আপনারা জানেন, কোটি কোটি লাখপতি দিদি আজকে দেশের মধ্যে, যেটা কল্পনার বাইরে ছিল, প্রত্যেকেরই ধারণার বাইরে ছিল। এইভাবে প্রত্যেকটা সেক্টরে যারা আমাদের ইউথ রয়েছে, যুবা শক্তি, তাদের কর্মসংস্থান মাধ্যমে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের ভারত সরকার দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ কাজ করে যাচ্ছেন। আজকে পরিবর্তন এসেছে, দেশ আজকে সুপার পাওয়ার হতে চলছে। তো আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনি সুবিস্তারে আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা রাখবেন। 11 বছর কি হয়েছে, এটার জন্য প্রচুর সময়ের প্রয়োজন। তো এত সময় তো আমাদের কাছে নেই।
এবং এবং বলেও শেষ করা যাবে না। তবুও যতটুকু সংক্ষেপে চেষ্টা করব মেইন জিনিসগুলি বলার জন্য। 11 বছরের পূর্তিতে আমরা পেয়েছি কি পেয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি: 1 সেবা, 2 সুশাসন, 3 গরিব কল্যাণ, মূল জিনিস। এবং মোদিজি জাতির সামনে একটা বিকশিত ভারতের একটা স্বপ্ন উপস্থাপন করেছে এবং এমন একটি ভারত স্বাধীনতার 100 বছর পূর্ণ করার পর 2047 সনে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে প্রথম স্থান করে নেবে। এই হলো বিষয়টা, মূল বিষয়টা, যে 2047 সনে ভারত বিশ্বে প্রথম স্থান করে নেবে। 2047 প্রথম স্থানে করতে হলে তো এর মধ্যে 11 বছর অনেক কিছু করা উচিত। এবং আপনারা জানেন উনার নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল মতো বিষয়গুলি উঠে এসেছে এবং বিকশিত ভারত এর স্তম্ভ হয়ে উঠেছে। এটা বিকশিত ভারত, এটা শুধু মোদিজির স্লোগান নয়, মোদি সরকারের স্লোগান নয়, বরং 140 কোটি ভারতীয়ের একটা যৌথ প্রতিশ্রুতি। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, আমাদের দেশ স্বামী বিবেকানন্দের দেশ, চাণক্যের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, রবি ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। আমরা শান্তির নীতিতে বিশ্বাসী। ইন্ডিয়া একটু ব্যতিক্রমী, অন্যরকম, শান্তির নীতিতে বিশ্বাসী। আবার আমাদের দিকে কেউ আঙুল তুললে সেটার জবাবও কীভাবে আমরা দিতে হয় তা জানে। এবং এই ধরনের নেতৃত্ব বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছেন মোদিজি। এবং আপনারা জানেন যে আমার রাজনৈতিক বয়স 50 বছর, 33 বছর ধরে বিধানসভায় আছে। এই 50 বছরের রাজনৈতিক জীবনে সারা দেশে এমন উন্নয়ন আমি আগে কখনো দেখিনি। এবং সেবা, গরিব কল্যাণ এবং সুশাসন দেখিয়েছেন, যেটা দেখিয়েছেন এই 11 বছর অভাবনীয়। ওনার কি নাড়া দিয়েছেন, কি স্লোগান? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। অর্থাৎ সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট করতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে। এবং বাস্তবিক অর্থেই দেশের মানুষ এটা গ্রহণ করেছে এবং স্লোগানে মানুষ বিশ্বাস করেছে, মানুষ যুক্ত হয়েছেন এবং স্লোগান কার্যকর হয়েছে। ওনার আরেকটা নীতি হলো অয়ং নিজ পরবেতি লঘুচাত সাম উদার চরিতানাং তু বসুদেব কুটুম্বকম। দিস ইজ মাইন, দ্যাট ইজ ইউর্স। সাস ইজ দি কনসিডারেশন অফ ন্যারো মাইন্ডেড পিপল। তবে বলবে এটা আমার, এটা তোমার, এটা বিজেপি, এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা তীব্রমতা। এই চিন্তাটা ছোট মনের মানুষের। The whole universe is one family. That is the thinking of broad-minded people. অর্থাৎ উদার মনের মানুষের সমস্ত পৃথিবীকে নিজের মনে করে। এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এটা দেখবেন কোনো রকম আমার তোমার মধ্যে নেই। আমি প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়েছেন 11 বছর আগে, সে সময় ভারতের অর্থনীতি কোন জায়গায় ছিল? 11 নম্বর স্থানে। এখন কত উঠে এসেছে? 4র্থ স্থান। এখন আমাদের সামনে কে? আমেরিকা, চীন, জাপান, আমেরিকা, চীন, জার্মানি। বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে।
কারা কারা? জাপান পিছনে চলে গেছে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি, কানাডা, ব্রাজিল সব পিছনে। এরা কিন্তু আগে ছিল, আজকে এই 11 বছরে সব পিছনে চলে এসছে। এবং কিছুদিনের মধ্যে দেখবেন আমরা 3য় স্থানে চলে আসবো, জার্মানি আমাদের পিছনে চলে আসবে। এবং 2047-এর পর দেখবেন যে 100 বছর পর আমরা হবে বিশ্বের প্রথম স্থানে। দেখবেন, মিলিয়ে দেখবেন। এটা 1962 ভারতবর্ষ নয়, এটা 62 সনের ভারতবর্ষ নয়। এখন মোদিজির ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী ভারত। আমাদের সৈন্য সংখ্যা কত জানেন? 66 লক্ষ। চীনের সৈন্য সংখ্যা কত? 51,25,000। আমেরিকার সৈন্য সংখ্যা কত? 34,90,000। রাশিয়ার সৈন্য সংখ্যা কত? 35 লক্ষ। পাকিস্তানের সৈন্য সংখ্যা মাত্র 20,55,000। দক্ষিণ কোরিয়ার সৈন্য সংখ্যা 36,55,000। ইরানের সৈন্য সংখ্যা 15,75,000। আমাদের হলো 66 লক্ষ সৈন্য। আমাদের শক্তি কতটুকু? অপারেশন সিঁদুরে কিছুটা পাকিস্তান টের পেয়েছে, সবটা পায়নি। এয়ার ডিফেন্স আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগে S-400-এর স্কোয়াড্রন ছিল না, এখন এয়ার ডিফেন্সের স্কোয়াড্রন হয়েছে। 2013-তে রাফেল যুদ্ধবিমান ছিল না, এখন রাফেল যুদ্ধবিমান রয়েছে। 2013-তে ভারতের সেনাবাহিনীর কাছে অ্যাপাচি এবং চিনক হেলিকপ্টার ছিল না আধুনিক, এখন এটা আছে। এখন আমাদের কাছে রয়েছে S-400 ক্ষেপণাস্ত্র, রয়েছে আকাশ, আছে অর্জুন, আছে প্রদ্যুম্ন, আছে অগ্নি, আছে নাগ, আছে তেজস, আছে প্রচণ্ড, আছে পৃথিবী, রয়েছে INS বিক্রান্ত এবং সর্বোপরি ব্রহ্মস। এগুলি এখনো ব্যবহৃত হয়নি। ভারত এখন কেবল স্বনির্ভর প্রতিরক্ষার ক্ষেত্রে নয়, প্রতিরক্ষার সরঞ্জামও এখন আগে রপ্তানি করছে। আগে আমদানি হতো, রপ্তানি করছে। প্রতিরক্ষা রপ্তানি আমাদের 38 গুণ বেড়েছে 11 বছর। দেখবেন, আপনারা এখনই বুঝতে পারবেন বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনে, এই যে ডিজিটাল লেনদেনে হয়, এই ডিজিটাল লেনদেনে ভারত পৃথিবীতে 49% ভারতে, আর সারা পৃথিবী 51। 49% শুধু ভারতে 100%-এর মধ্যে, আর সারা পৃথিবী 51। দেশের পণ্য পরিষেবা রপ্তানি $825 বিলিয়ন পৌঁছেছে। দেশে ইউপিআই লেনদেনে 24 লক্ষ কোটিতে পৌঁছেছে। মোবাইল ব্যবহারকারীর সংখ্যা জানেন কতজন ব্যবহার করে? 116 কোটি মানুষ। 140 crore পিপল, আমাদের 116 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে। ডেটা খরচ 2014 সালে প্রধানমন্ত্রী যেদিন ছিল সেদিন প্রতি জিবিতে কত ছিল? 308 টাকা। এখন কত? মাত্র 9 টাকা, আরও কম বোধ হয়, দেখে নেবেন। ছিল 308 টাকা, আজকে মাত্র 9 টাকা প্রতি জিবি ডেটা। ইন্টারনেট ব্যবহার সংখ্যা 2014 সালে ছিল 25,50,00,000 লক্ষ, এখন হলো 285% বৃদ্ধি হয়েছে, বেড়ে হয়েছে 97 কোটি। জল জীবন মিশন 15 কোটির বেশি বাড়িতে নলের জল পৌঁছেছে। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় 12 কোটি শৌচালয় আমাদের মা ও বোনদের মর্যাদাপূর্ণ জীবন দিয়েছে। এই যে বলছি, আমাদের রাজ্যে আরও বেশি, আগে যেটা ছিল পানীয় জল 15 কোটি যেটা ছিল দেশের মধ্যে, আমরা 15 কোটি করেছি এই 11 বছরে। আমাদের রাজ্যে আরও বেশি পার্সেন্টেজ, ওটা হলো 70% ইন্ডিয়াকে। ত্রিপুরার ক্ষেত্রে 84%। এখন মাত্র 3% ছিল ত্রিপুরাতে, এখন 84%। 25-26 সালে কৃষি বাজেট রেকর্ড 5 গুণ বৃদ্ধি হয়েছে, কারণ কৃষি আমাদের ভিত্তি। এবং এই 11 এবং প্রধান কিষাণ সম্মান নিধি 11 বছরে কতজনকে দিয়েছে? 11 কোটির বেশি লোককে দিয়েছে। 3,90,000 কোটি।
3 কোটি না, 3,90,000 কোটি। এবং আমাদের রাজ্যের ত্রিপুরাতে 2,83,000 কৃষক 843 কোটি টাকা পেয়েছে কৃষক সম্মান নিধি 7 বছর। আর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতায় এখন পর্যন্ত 1,75,000 কোটি টাকা কৃষকরা পেয়েছে। এবং আপনারা জানেন 90% গ্রাম সড়ক, আমি কম করে বলছি, এটা আপনারা যখন গুগল টানবেন দেখবেন 99 দেখা 99 দেখাবে, আমি কম বলছি। 90% সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত হয়েছে। দেশে প্রতিদিন 34 কিলোমিটার ডেলি 34 কিলোমিটার মহাসড়ক, হাইওয়ে যেটাকে বলে। আপনারা জানেন তিব্বতের কয়টা জাতীয় সড়ক ছিল, আজকে কী অবস্থা। 34 কিলোমিটার মহাসড়ক নির্মিত হচ্ছে প্রতিদিন। 136টা বন্দে ভারত ট্রেন চলছে ইন্ডিয়াতে। 103টা অমৃত ভারত স্টেশন সংস্কার করা হয়েছে। বিমানবন্দর সংখ্যা দ্বিগুণ হয়ে 160 হয়েছে। ফসলের উৎপাদন, এই যে এগ্রিকালচার ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য 25 কোটি মাটি সয়েল হেলথ কার্ড ডিস্ট্রিবিউট হয়েছে। আমাদের রাজ্যে 1,93,000 কৃষককে দিয়েছে। দেশের মোট পরিবার কত আমরা সবাই জানি, 140 কোটি। পরিবার কটা? পরিবারের সংখ্যা হলো 2013-তে ছিল 24 কোটি, 2025-এ 30 কোটি, 29 কোটি 95 লক্ষ, মানে 30 কোটি আমি ধরছি। ডিজিটাল পেমেন্টে সারা পৃথিবীতে ইন্ডিয়া টপ পজিশন, আর নাই পৃথিবীর কেউ আমাদের সাথে। এটা হওয়ার কারণে আমাদের দেশে দুর্নীতি হ্রাস পেয়েছে, জিরো করাপশন। কারণ আপনারা জানেন রাজীব গান্ধী একসময় বলছিল, প্রয়াত রাজীব গান্ধী, আমি 1 টাকা পাঠালে মানুষের কাছে 15 পয়সা পৌঁছে। আজকে প্রধানমন্ত্রী 100 টাকা পাঠালে ওনার অ্যাকাউন্টে 100 টাকাই আসবে। আজকে এই ডিজিটালের কারণে সুচিন্তিত চিন্তাধারা, এবং এটা আজকে এখানে পৌঁছেছে। দুধ উৎপাদন ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট পজিশন ইন্ডিয়া। দুধ, ডাল শস্য উৎপাদনে ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন দ্য ওয়ার্ল্ড। তুলা উৎপাদনে ফার্স্ট আমরা পৃথিবীতে। মশলা উৎপাদনে সারা পৃথিবীতে প্রথম স্থান। চাল উৎপাদনে আমরা সেকেন্ড পজিশন ইন ইন্ডিয়া। মোবাইল ম্যানুফ্যাকচারিং, এই যে মোবাইল আপনারা, এটা আমরা সেকেন্ড পজিশন ইন ইন্ডিয়া। লেদার প্রোডাকশন সারা পৃথিবীতে আমরা সেকেন্ড পজিশন। ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদনে আমরা সেকেন্ড। মাছ উৎপাদনে আমরা পৃথিবীতে সেকেন্ড। ডিম উৎপাদনে সারা বিশ্বের মধ্যে আমরা সেকেন্ড। চিনি উৎপাদনে সারা পৃথিবীতে আমরা সেকেন্ড। আমরা ওষুধ এবং ওষুধ সরঞ্জাম, আমাদের ওষুধ না গেলে পাকিস্তান চলে না। ওষুধ সরঞ্জাম উৎপাদনে, রাবার উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে, উইন্ড পাওয়ার উৎপাদনে, সোলার পাওয়ার উৎপাদনে সারা পৃথিবীতে থার্ড পজিশন। মাংস উৎপাদনে সারা পৃথিবীতে আমরা 5ম স্থানে পেয়েছি। আরও বহু কিছুতে আমাদের পজিশন। আগে আপনারা জানেন, কোনোদিন শুনেছেন বিজেপি 11 বছরে? থাকলে বলবেন, স্ক্যাম নাম বলবেন। আমি শুধু লিস্ট অফ স্ক্যাম আগের সরকারের সময়। হাউজিং লোন স্ক্যাম 2011, বিলকিরি পোর্ট স্ক্যাম 2011, বফর স্ক্যাম, ভ্যাপম স্ক্যাম 2013, কোল স্ক্যাম 2012, 2G স্পেকট্রাম স্ক্যাম 2010, কমনওয়েলথ গেমস স্ক্যাম, চপার স্ক্যাম, আপনার টাটা ট্রাক স্ক্যাম, ক্যাশ ফর ভোট স্ক্যাম, আদর্শ স্ক্যাম, IPL স্ক্যাম, সত্যম স্ক্যাম, মাইনিং স্ক্যান্ডাল ইন কর্ণাটক। এই যে স্ক্যাম, আগের সরকারের উদ্দেশ্য হলো ক্ষমতায় বসো, পাবলিক কি পেলো আমার দরকার নেই, আমার পুঁজি হয়েছে কিনা। আজকে পার্থক্য দেখে, আজকে প্রধানমন্ত্রী কি স্লোগান? না খাউঙ্গা না খানে দুঙ্গা। আরেকটা কি বলছে? দেশ নেই ঝুঁকনে দুঙ্গা। যা কিছু হবে হবে। দেশকে, রাষ্ট্রবাদের মানসিকতা, দেশকে কেমন ভালোবাসে এটা বুঝেছে। আগে আমাদের জিনিস আমদানি করতে হতো, এখন রপ্তানি। কোন কোন দেশ আমাদের থেকে জিনিস নেয় এটা জেনে এটা জানার দরকার আছে। পেট্রোলিয়াম প্রোডাক্টস আমেরিকা নেয়,
আরব কান্ট্রি নেয়, সিঙ্গাপুর নেয়। জেমস অ্যান্ড জুয়েলারি, স্বর্ণের জুয়েলারি, আমেরিকা, হংকং, আরব কান্ট্রি। চাল, আমাদের দেশের চাল, আগে আমেরিকার চাল আসলে আমাদের দেশ চলতো অনেক আগে। এখন আমাদের রাইস যায় বাংলাদেশে, নেপালে, ভিয়েতনাম। আমাদের অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কেমিক্যাল, ওষুধ, আমেরিকা, আরব কান্ট্রি, মিশর। ইঞ্জিনিয়ারিং গুডস যা আছে আমেরিকা, আরব কান্ট্রি, জার্মানি। ইলেকট্রনিক্স আমেরিকা, হংকং, আরব কান্ট্রি। কটন, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স বাংলাদেশ, আরব কান্ট্রি, শ্রীলঙ্কা। ওষুধের জিনিস ইউএসএ, ইউকে, সাউথ আফ্রিকা, পাকিস্তান। ম্যান মেড ফাইবার্স অ্যান্ড ইয়ার্নস তুর্কি, মিশর, বাংলাদেশ। আয়রন অ্যান্ড স্টিল বাংলাদেশ, নেপাল, আরব কান্ট্রি। মেশিনারি আমেরিকা, জার্মানি। অটোমোবাইলস, গাড়ি ঘোড়া, অটোমোবাইলস অ্যান্ড ইকুইপমেন্ট মেক্সিকো, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া। লেদার গার্মেন্ট, দেখেন কোথায় এত বেশি টেকনোলজি ইন্ডিয়াতে। লেদারে আমরা কতটুকু এগিয়েছি। আমেরিকা নেয়, চায়না নেয়, জার্মানি নেয়, ইউকে নেয়, ইউএই নেয়, ইটালি নেয়, স্পেন নেয়, নেদারল্যান্ডস নেয়, ফ্রান্স নেয়, বেলজিয়াম নেয়। টেক্সটাইল আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, আরব কান্ট্রি, জার্মানি। সিরিয়ালস, গম, শস্য টস্য, ইরাক, সৌদি আরব, ইরান, আরব কান্ট্রি। চায়না বিশেষ করে অর্গানিক কেমিক্যালস, আয়রন, লোহা অ্যান্ড স্টিল এবং কটন, ইয়ার্ন, এগুলি সব চীন নেয়। আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় বসছিল তখন মানুষের মাথাপিছু আয় কত ছিল? বাৎসরিক মাথাপিছু আয় ছিল ৬৫,০০০। বর্তমানে কত? ১,৫০,০০০ টাকা মার্কেটে ইনকাম। এই জন্যই ভালো ভালো দেশ বা মানুষের সকাল লাভ বেড়েছে। অন্যায় না? ১,৫০,০০০ টাকা। ত্রিপুরাতে আরও বেশি, ১,৭৭,০০০ টাকা পার ক্যাপিটা ইনকাম। ২০১৩-তে ভারতের জিডিপি অর্থাৎ মোট ডোমেস্টিক প্রোডাক্ট কত ছিল? ১,৫৫,০০০ কোটি। বর্তমানে তা দাঁড়িয়েছে কত? ৩,৫০,০০০ কোটি। নবায়ন অর্থাৎ নবায়নযোগ্য, যেমন এই যে সোলার, বিভিন্ন ধরনের সোলার, জলের থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদন ছিল ২৫,০০০ মেগাওয়াট। এখন ২০২৫-এ দাঁড়িয়েছে ১,৭৫,০০০ মেগাওয়াট। রেলপথ কত ছিল? ৬৫,০০০ কিলোমিটার। এখন রেলপথ কত? ১,২৫,০০০ কিলোমিটার। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ২০২৫ সালে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৫৭০%। এটা সর্বকালীন রেকর্ড। মানে ডেভেলপমেন্ট করে, রাস্তা ঘাট, বিল্ডিং সব বানিয়ে দেয়। ২০১৩ সনে ব্যাংকে অ্যাকাউন্ট কতজনের ছিল? ১৩ কোটি মানুষের, ২৫ কোটি মানুষের। এখন দাঁড়িয়েছে ৭০ কোটি মানুষের ব্যাংক। আগে গ্রামীণ সড়ক প্রতি বছর বর্তমানে প্রতি বছর ৫৫,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক হচ্ছে, আর আগে হতো ২০,০০০ কিলোমিটার। এমপ্লয়াবিলিটি রেট আগে ছিল কত? ২০১৩-তে যুবকদের জন্য বলছি ৩৩.95%। মানে যোগ্যতা ছিল। ভালো করে বুঝবেন অর্থটা, অপব্যাখ্যা করবেন না। বর্তমানে সেটা দাঁড়িয়েছে ৫৪.৯১%, যা এক দশকে ৬১% বৃদ্ধি পেয়েছে। একটা যেমন পিএম কৌশলের মাধ্যমে সমস্ত যুবককে ১,৬০,০০,০০০ যুবককে দক্ষতা প্রশিক্ষণ দিয়েছে। কীভাবে ইন্টারভিউ দিতে গেলে কীভাবে কথা বলতে হবে, কীভাবে ইংলিশ বলতে হবে, কীভাবে উত্তর দিতে হবে, কীভাবে যেতে হবে, সব শেখাচ্ছে। উদাহরণ একটা দিই, লাস্ট টেট পরীক্ষা কবে গেছে? ২০২২-এ। লাস্ট আরেকটা পরীক্ষা গেছে, এটা রেজাল্ট আউট হয়নি। ২০২২-এ পরীক্ষা দিয়েছিল ত্রিপুরাতে টেট 1-এ ১৬,৪৯৯ জন, পাস করেছে ২২৯ জন। ১৬,৪৯৯ জন পরীক্ষা দিয়েছিল, পাস করেছে ২২৯ জন। পার্সেন্টেজ কি? 1.40%। টেট 2 কতজন পরীক্ষা দিয়েছে? ২১,৮১২ জন, পাস করেছে কজন? ১৮৮ জন। পার্সেন্টেজ কি? 1% না, 0.86%।
তাহলে এদেরকে পাস করলে হবে না, যোগ্যতা অর্জন করে এই পিএম কুসুম এটা প্রধানমন্ত্রী করেছে। আমরা সরকারকে সবসময় ফাঁকি দিই, রোজগার করি, আয় করি, ইনকাম ট্যাক্স দিই। ভারতে আগে প্রধানমন্ত্রী আসার আগে কতজন ইনকাম ট্যাক্স দিত? 3 কোটি মানুষ। এখন কতজন দেয়? 6.5 কোটি ইনকাম ট্যাক্স দেয়। জানে এই ভারত যদি শ্রীবৃদ্ধি হয়, আমারও শ্রীবৃদ্ধি। আজকে এই জিনিসটা চিন্তা করতে হবে। এবং পানীয় জলের সংযোগ একটু আগে বলেছি, 33% বাড়িতে ছিল অল ইন্ডিয়াতে, এখন 37%। অর্থাৎ 15,62,00,000 বাড়িতে, 32,000 বাড়ি, 15,62,000 বাড়িতে অলরেডি পানীয় জল ঢুকে দিয়েছে, বাকি তো কিছু ছিল। আর ত্রিপুরাতে 84%। আগে ঘর, আমরা কথায় কমিউনিস্ট পার্টি বা অন্য দল, আমাদের মৌলিক চাহিদা দরকার কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি, কাপড়া, মকান। কটা বাড়িতে ঘর ছিল? 2014 সালের আগে 13 লক্ষ বাড়িতে অল ইন্ডিয়াতে আবাসন যোজনায় ঘর গেছে। ত্রিপুরাতে খুব কম, 42,000-এর মতো। 11 বছরে আবাসন যোজনা প্রকল্প ঘর দেওয়া হয়েছে 4 কোটি পরিবার, 4 কোটি। এবং উজ্জ্বলা যোজনায় 30 কোটি বাড়িতে গ্যাসের কানেকশন দিয়েছে বিনামূল্যে। 15 কোটি বাড়িতে সৌভাগ্য যোজনায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবং 2014 সালের আগে অনেক জায়গায় গ্রামে কারেন্ট ছিল। এখন কারেন্ট কোনো কারণে শর্ট হইতে পারে, কিন্তু কোনো গ্রামে কারেন্টের লাইন নাই এটা বলা যাবে না। এবং 3,96,000 কিলোমিটার নতুন জাতীয় সড়ক হয়েছে, প্রতিদিন গড়ে 34 কিলোমিটার। আগে এই যে দেখবেন আপনাদের এখানে রেল হয়ে গেছে ইলেকট্রিফাই, জানেন তো, যে কোনো দিন এসে উদ্ঘাটন করবে। এটা আমাকে সেদিনে বলেছে আজকে করবে কিনা, আমি আজকে না, আজকে একটা প্রোগ্রাম। 25,000 কিলোমিটার আগে বিদ্যুতায়িত রেল লাইন ছিল, এখন হয়েছে 75,000 কিলোমিটার। আগামী দিনে সবটাই বিদ্যুতের থাকবে, গাড়ি ঘোড়া যা থাকবে সব ইলেকট্রিক, কারণ এতে লাভ আছে। আমরা সব সূর্যের উপর ডিপেন্ড করছি। 2013-তে 5টি শহরে মেট্রো রেল ছিল, আজকে 23টা শহরে মেট্রো রেল হয়েছে। 60 কোটি দরিদ্র মানুষ স্বাস্থ্য বিমা যোজনা আওতায় এনেছে। এবং সারা পৃথিবীতে সবাই শুনে যে কী প্রকল্প, আয়ুষ্মান কার্ড, এটা কোনোদিন কেউ শুনেনি। আজকে ভারতবর্ষের 60 কোটি দরিদ্র মানুষ প্রতি বছর চিকিৎসা ফি পাচ্ছে 5 লক্ষ টাকা। এটা পৃথিবীর কোথাও নেই। 2014 থেকে 25 সালের মধ্যে অসংখ্য স্যাটেলাইট আমাদের ইসরো সফলভাবে উৎক্ষেপণ করেছে। 2019-এ আমাদের বিজ্ঞানীরা ইসরো 104টা স্যাটেলাইট একবারে মহাকাশে পাঠিয়েছে, এটা বিশ্ব রেকর্ড। এবং মূল উদ্দেশ্য কি? প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা। MBBS আসন ডাক্তারের কত ছিল? 58,000, এখন কত? 1,18,000। IIT 16 জায়গা 23 হয়েছে, IIM 13 থেকে 21টা হয়েছে। কলেজ ছিল আজকে 2014 সালের আগে ছিল 27,996টি, বর্তমানে 45,000টি কলেজ হয়েছে। বিশ্ববিদ্যালয় ছিল 300, এখন 500। মেডিকেল কলেজ 2014 সালে 387টি ছিল, এখন 2045টি। আজকে GST কর চালু করেছে। জম্মু কাশ্মীর থেকে 370, কত ক্ষমতা থাকলে, অর্থাৎ প্রকৃত দেশভক্তি থাকলে অপসারণ করেছে। কাশী বিশ্বনাথের মতো বিশ্বমানের করিডোর করেছে। মহাকাল প্রকল্প শুধুমাত্র একরকম না, অর্থাৎ নিজের দেশের ঐতিহ্যগুলি দিয়ে নিচ্ছে। মহাকাল প্রকল্প, রাম মন্দির এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। স্ট্যাচু অফ ইউনিটি, পঞ্চতীর্থ, জাতীয় যুদ্ধ স্মারক, ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিন্মোচন, এটাকে ভাবতে হবে। সন্ত্রাসবাদে কঠোর নীতি নিয়েছে, জিরো টলারেন্স টু টেরোরিজম। প্রতিরক্ষা রপ্তানিতে 30 গুণ, প্রতিরক্ষা রপ্তানিতে আমরা 30 গুণ বৃদ্ধি করেছি। মোদী সরকারের আমলে আগে কি বলতো? গরিবী হটাও, গরিবী হটাও। একদিকে ফ্রি চাল দিচ্ছে, আবার অনেক আত্মনির্ভর হয়ে গেছে। 25 কোটির বেশি মানুষ দরিদ্র সীমার নিচে উপরে উঠেছে। মহিলাদের ক্ষেত্রে রেকর্ড 33% লোকসভা এবং বিধানসভা অলরেডি পার্লামেন্টে করেছে। আগে মাতৃত্বকালীন ছুটি
12 সপ্তাহ ছিল, এখন 26 সপ্তাহ করে মহিলা দিচ্ছে। 10 কোটির বেশি মহিলা 90 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হয়েছে। 3 কোটি দিদি লাখপতি হয়েছে, 3 কোটি দিদি। এবং মুদ্রা প্রকল্পে 35 কোটি 38 লক্ষ মহিলাকে 14,72,000 কোটি ঋণ দিয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্ধন প্রকল্প আগে ছিল না, 3 কোটি 98 লক্ষ গর্ভবতী মহিলাকে এবং স্তন্যদানকারী মায়েদের 18,593 কোটি টাকা বিতরণ করেছে। সেনাবাহিনীতে আগে নারীদের নিত না, সেনাবাহিনীতে নারীদের স্থায়ী কমিশন বসিয়েছে। সৈনিক স্কুল আগে ভর্তি হতে পারতো না, ভর্তি হচ্ছে। এবং এটাকে জাতীয় প্রতিরক্ষা একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে পারতো না, ভর্তি শুরু হয়েছে। মেয়েরা প্রথমবারের মতো ওই যে বর্ডার লাইনে মেয়েদের আজকে বন্দুকধারীদের পাঠাচ্ছে, মেয়েদের। ভারতের সর্বাধিক সংখ্যক মহিলা পাইলট রয়েছে, সর্বাধিক। এবং STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই স্নাতকদের অর্ধেকই মহিলা। আজকে এইসব জিনিস ধীরে ধীরে গেছে। এবং আপনারা জানেন আগে প্রধানমন্ত্রী জনধন যোজনায় 55 কোটি মানুষ 55 কোটি 22 লক্ষ মানুষ ব্যাংক অ্যাকাউন্ট করেছে, আইন করে দিয়েছে, টাকা থাকতে হবে না এমন কোনো কথা নেই। এবং ডেবিট কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। আজকে 5 কেজি চাল বলেছে 81 কোটি মানুষ 5 কেজি চাল পাচ্ছে। আগে আমেরিকার চাল না আসতে চলতো না। এবং এবছর 2024-25-এ রেকর্ড উৎপাদন হয়েছে আমাদের ফসল, কি 347 মিলিয়ন টন। আগে কার্যকর বিমানবন্দর কটা ছিল? 74টা। এখন কটা? 160টা। আমাদের, আমি শেষ করে আসছি, আমাদের অনেক তবু শর্ট করে বলছি, কিছু কিছু কথা বলবো না। এখন আমাদের কাজ হলো ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ভবিষ্যতের এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করার জন্য সরকারের লক্ষ্য হলো সম্পদ সৃষ্টি বাড়ানো এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটি নাগরিকের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা। এবং এটা করতে হলে সবচেয়ে আগে দরকার যুবশক্তি। পৃথিবীর মধ্যে সবচেয়ে যুবশক্তি হলো ইন্ডিয়া। কত যুবশক্তি? 35 কোটি 60 লক্ষ। আমাদের কাছে কি? চায়না 26 কোটি 90 লক্ষ, ইন্দোনেশিয়া 6 কোটি 70 লক্ষ, আমেরিকা 6 কোটি 50, পাকিস্তান 5 কোটি 90, নাইজেরিয়া 5 কোটি 70, ব্রাজিল 5 কোটি 10, বাংলাদেশ 4 কোটি 80। আমাদের কাছে যারা কি? আজকে আমাদের এই নর্থ ইস্টের দিকে আগে কোনোদিন কেউ দেখেছে? এই 11 বছর প্রধানমন্ত্রী 70 বার এসেছে নর্থ ইস্টে। আগে কোনো প্রধানমন্ত্রীকে 5 বছরে কবার আসতে আমরা জানতাম? 70 টাইমস। শুধু এটা নয়, প্রত্যেক মাসে কোনো না কোনো মন্ত্রী নর্থ ইস্টে আসতে হবে, কারণ আলাদাভাবে গুরুত্ব দিয়েছে। আজকে এই যে জিনিসগুলি আমরা, এবং পহেলগাঁওয়ের ঘটনার পরে কূটনীতি কী, বিদেশ নীতি কী, রাজনীতি কী, রণনীতি কী, সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমার দেশের প্রধানমন্ত্রী। এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, ওয়াটার স্ট্রাইকের মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দিয়েছে সন্ত্রাসবাদকে কীভাবে খতম করতে হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রবাদ এর সবচেয়ে আগে প্রাধান্য দেয়। এই জন্য আমরা অপারেশন সিন্দুর করলাম। কেন করলাম? সারা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য। অল পলিটিক্যাল পার্টি লিডার আজকে বিদেশে পাঠিয়েছে। জানাও কেন আমরা অপারেশন সিন্দুর করলাম। যারা পার্টিসিপেট করেছে সে অন্য দলের হতে পারে, তাদেরকে আমি সেলুট জানাই। তারাও দলকে পিছনে রেখে দেশকে আগে রেখেছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছে। আপনাদের শেষ কথা বলি, একজন ফরাসি দার্শনিক আছে, ভবিষ্যৎ দ্রষ্টা, অ্যাডভান্স বলতে পারে। ওনার নাম হলো নস্ট্রাডাম, মেলেসি নস্ট্রাডাম, ফরাসি দার্শনিক। উনি কী বলেছেন? পৃথিবীতে একদিন একজন মহাপুরুষের জন্ম নেবে। কোথায় জন্ম নেবে? যে দেশে 3টি সমুদ্র এক জায়গায় জড়ো হয়েছে। 3টা সমুদ্র এক জায়গায় জড়ো হয়েছে আমাদের ভারতের কন্যাকুমারী। এবং বলেছে এই মহাপুরুষ
সারা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা মনে করি, ভারতবাসী মনে করে নরেন্দ্র মোদী সেই মহাপুরুষ। আজকে সেই দিশে আমরা এগোচ্ছি এবং 2047-এর সময় দেখবেন ডলার ডলার বলবে টাকা টাকা। এখানেই ভারতবর্ষে আমি সংক্ষেপে বললাম। সুতরাং সারা দেশকে কিভাবে সেবা, ওই যে বলছে আমাদের ভগবান বাবু যে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট। একটু আগে একটা মহিলা এসেছে পার্টি অফিসে, কি সুন্দর লেগেছে। ভগবান বলছে কিসের জন্য এসেছেন? বলছে আমি জলের লাইনও গেছে, কারেন্টও আছে, গরম পাইছি, আমার যদি ফ্রি চাল 5 কেজি ফ্রি চাল দেওয়া দাও, সাথে সাথে উনি রিকমেন্ড করে দিয়েছেন। এটাই সেবা। এই সেবা একমাত্র ভারতীয় জনতা পার্টি, আর কেউ জানে না। তো আজকে 2047 সনকে সামনে রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু আসনে বসবে আমাদের ভারতবর্ষ। সে আশা রেখে আমার তো প্রথমেই বলেছিলাম, আমার 50 বছর রাজনৈতিক জীবনে এত ডেভেলপমেন্ট আমি দেখি। এখনও বিধানসভায় সবচেয়ে পুরনো বলতে বর্তমানে বিধানসভা আমি আছি, আর একজন আছে জিতেনবাবু, উনি 3 বছরে জিতেছিলেন, মাঝখানে গ্যাপ হয়েছে, কিন্তু এত ডেভেলপমেন্ট আমি কোনোদিন দেখিনি। 1 কোটির মানুষ যদি বলতে পারেন দেখেছেন, কোন ইয়ারে দেখেছেন, প্লিজ লেট মি নো। সুতরাং এই দেশ আমাদের উদ্দেশ্য কি? আত্মনির্ভর থেকে আত্মনির্ভর ভারত, স্বয়ম্বর ভারত। স্বামীজি ওই প্রথমে বলছি, স্বামীজি চেয়েছেন যে তুমি যদি পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় এনে দাও তাহলে পর্যাপ্ত হবে না, মানুষকে আত্মনির্ভর বানিয়ে দেয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই কাজ করছে। আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে 2047-এ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হতে পারি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।